হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর জিওগ্রাফি চ্যাপ্টার 1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারের মধ্যে আমি আজকে হিমবাহের কাজ সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলো আজকের আলোচনাটা শুরু করা যাক। হিমবাহের কাজ হলো একটি বহির্জাত শক্তি। হিমবাহ কাকে বলে? শীতপ্রধান অঞ্চলে এই বিশাল আকৃতির বরফের স্তূপ যখন ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নামে তখন তাকে বলা হয় হিমবাহ। আর হিমবাহকে বরফের নদীও বলা হয়। হিমবাহ হলো বরফের নদী। হিমবাহের যে উৎপত্তি হয়েছে এই সাধারণত শীতপ্রধান অঞ্চলে পেঁচানো তুলোর আকারে খুব হালকা তুষার বৃষ্টির মতো ঝরে পড়ে, আর তাকে বলা হয় তুষারপাত। আর এই তুষারপাত থেকেই হিমবাহ সৃষ্টি হয়েছে, মানে এই যে বিশাল আকৃতি বরফের স্তূপ সৃষ্টি হয়েছে। কীভাবে? যেখানে সবসময় তুষারপাত হয় সেখানে ক্রমাগত এইভাবে তুষারপাত হতে হতে ক্রমাগত তুষার জমতে জমতে একসঙ্গে তুষার চাপে যে নিচে তুষারের স্তর জমাট বেঁধে কঠিন বরফে পরিণত হয়। বরফের পরিমাণ যখন অনেক বেড়ে যাবে তখন তার ওপরে বরফের চাপে এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পাহাড়ের গা বেয়ে তখন ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। এইভাবে কিন্তু হিমবাহ উৎপত্তি হয়েছে। এবার দেখো, এই যে কঠিন বরফের স্তর হিমবাহ হলেও কিন্তু কিভাবে সহজেই নিচের দিকে নামে। হিমবাহ যখন ধীরে ধীরে নামতে থাকে তখন ওপরের বরফের প্রচণ্ড চাপ এবং নিচে আছে পাথরের ভূমি, এই দুটির জন্য মানে ওপরে বরফের প্রচণ্ড চাপ আর নিচে পাথরের ভূমির ঘর্ষণের ফলে হিমবাহের নিচের দিকে তাপমাত্রা তখন সামান্য একটু বৃদ্ধি পায়। বরফের যে গলনাঙ্ক সেটাও অনেকটা কমে যায়। এর ফলে যে নিচের দিকের বরফ খানিকটা কিন্তু কাদার মতো নরম এবং পিচ্ছিল হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় যে বরফ কিছুটা গলে গিয়ে একটা পাতলা জলের আস্তরণ তৈরি হয়েছে, যেটা মানে হিমবাহের নিচের পথকে পিচ্ছিল করে যায়। তখন পাহাড়ের ঢাল বেয়ে যে কঠিন বরফযুক্ত হিমবাহ তখন সেই পিচ্ছিলের মাধ্যমে নিচের দিকে সহজেই নেমে যায়। এইভাবে হিমবাহ নিচের দিকে নামে। উদাহরণ হিসেবে বলছি, সূর্য পার্বত্য ভূমি বা মেরু অঞ্চলে অনবরত এখানে তুষারপাত হয়, আর বিরাট অঞ্চল জুড়ে তুষার ঢেকে থাকে। অতি সূক্ষ্ম হালকা তুষারের স্তূপ এই যে এখানের ভূমিকে ঢেকে রাখে। এই জন্য এই ভূমিকে জার্মান ভাষায় ফার্ন বলা হয় আর ফরাসি ভাষায় নেভে বলা হয়। এই ফার্ন বা নেভে যখন ধীরে ধীরে বরফে পরিণত হয়ে হিমবাহ রূপে নিচের দিকে এইভাবে নামতে থাকে। হিমবাহকে পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার বলা হয়। হিমবাহকে পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার বলা হয়। এর কারণ হলো পৃথিবীতে মোট যে জলভাণ্ডার আছে সেই জলভাণ্ডারের মধ্যে 97% আছে লবণাক্ত জল, আর অবশিষ্ট 3% মধ্যে আছে সুপেয় জল হিসেবে স্থলভাগে। স্থলভাগে যে সুপেয় জলের ভাণ্ডার আছে তার মধ্যে প্রায় 69% আছে কঠিন বরফের স্তর, মানে হিমবাহের মধ্যে আছে 69%, আর প্রায় আছে 30% যেটা আছে ভূগর্ভে ভৌমজল হিসেবে। আর যে 1% আছে নদী, হ্রদ, খাল, বিল, পুষ্করিণী ইত্যাদি 1% আছে। তাহলে নিশ্চয় বুঝতে পারছো কেন হিমবাহকে পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার বলা হয়। কারণ হিমবাহের মধ্যে যে আজ যে 3% বাকি আছে স্থলভাগে সুপেয় জল হিসেবে, সেই স্থলভাগে 69% কঠিন বরফ হয়ে হিমবাহ রূপে আছে। কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য এই হিমবাহ দ্রুত গলে গিয়ে সমুদ্রে লোনা জলের সঙ্গে মিশে যাচ্ছে, মানে হিমবাহে দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। এবার আমরা হিমবাহের গতি সম্বন্ধে জানব।
হিমবাহের গতিবেগ, এই হিমবাহে পর্বতের ঢাল বেয়ে যে নিচের দিকে নামে ভূমির ঢাল বেয়ে সেই যে হিমবাহের গতিবেগ, সে গতিবেগ তিনটি অবস্থার উপর নির্ভর করে। এটি হলো বরফ স্তরের গভীরতা ও আয়তনের উপর। স্তরের গভীরতা ও আয়তন। 2 নম্বর হলো ভূমির ঢাল। ভূমির ঢালের উপর নির্ভর করে হিমবাহের গতিবেগ। 3 নম্বর হলো উষ্ণতা। এই তিনটির উপর নির্ভর করে হিমবাহের গতিবেগ। বরফের স্তরের গভীরতা ও আয়তন যদি বেশি হয় তখন হিমবাহের গতিবেগও বেড়ে যাবে। আর ভূমির ঢাল যদি বেড়ে যায় হিমবাহ আরও দ্রুত গতিতে এগিয়ে যায়। আর যদি হিমবাহের উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে তার গতিবেগও কিন্তু বেড়ে যায়। হিমবাহ খুব ধীর গতিতে নিচের দিকে নেমে আসে। দিনে মাত্র বলতে গেলে কয়েক সেমি থেকে কয়েক মিটারের বেশি নামে না। আর সবথেকে দ্রুত গতিসম্পন্ন হিমবাহ গ্রিনল্যান্ডের কোয়ারেক হিমবাহ, এর গতিবেগ দিনে মাত্র 20 থেকে 25 মিটার। এখানে হিমবাহ একটু দ্রুত গতিসম্পন্ন, মানে খুব দ্রুতভাবে এগিয়ে চলে। এটা হলো হিমবাহের গতিবেগ। আমরা এবার হিমবাহের প্রকারভেদ সম্বন্ধে জানব। হিমবাহের প্রকারভেদ। অবস্থান অনুসারে হিমবাহকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। 1 হলো মহাদেশীয় হিমবাহ, 2 হলো পার্বত্য বা উপত্যকা হিমবাহ, 3 হলো পর্বতের পাদদেশীয় হিমবাহ। তাহলে আমরা প্রথমে মহাদেশীয় হিমবাহ সম্বন্ধে জানব। উচ্চভূমি নিম্নভূমি নির্বিশেষে মহাদেশের যে বিস্তীর্ণ স্থান যখন বরফে ঢাকা থাকে তখন তাকে বলা হয় মহাদেশীয় হিমবাহ। এর উদাহরণ হিসেবে বলা যায় যে বর্তমানে 2 মেরু অঞ্চলে বিস্তীর্ণ বরফক্ষেত্র হলো মহাদেশীয় হিমবাহের একটি উদাহরণ। এখানে বরফের স্তূপ যেন চাদরের মতো 2 মেরু অঞ্চলকে ঢেকে রেখেছে। এখানে এর মধ্যে আছে আন্টার্কটিকায় আছে ল্যাম্বার্ট হিমবাহ। এই হিমবাহ বিশ্বের বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। এই মহাদেশীয় হিমবাহের দৈর্ঘ্য প্রায় 400 কিমি এবং এর প্রস্থ 64 কিমি। এই মহাদেশীয় হিমবাহের ব্যাপ্তি বিশাল যেমন তেমনই এর গভীরতাও কিন্তু খুব বেশি। আর এই মহাদেশীয় হিমবাহগুলিকে দেখতে গম্বুজের মতো। মনে রাখবে মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈল সৃষ্টি হয়। আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে প্লেস্টোসিন যুগে ভূপৃষ্ঠে প্রায় 3/1 অংশ মহাদেশীয় হিমবাহ ঢাকা ছিল। এটা হলো মহাদেশীয় হিমবাহ। এবার আমরা পার্বত্য হিমবাহ সম্বন্ধে জানবো, মানে পার্বত্য বা উপত্যকা হিমবাহ। সুউচ্চ পার্বত্য অঞ্চলে তুষার জমে কঠিন বরফে পরিণত হয় এবং সেই বরফ অভিকর্ষের টানে পার্বত্য উপত্যকা দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নামে। একে বলা হয় পার্বত্য বা উপত্যকা হিমবাহ। এই হিমবাহের বার্কশুন্ড ও ক্রেভাস থাকে। বার্কশুন্ড আর ক্রেভাসটা হলো হিমবাহ যখন নিচের দিকে নামে তার গায়ে, মানে তার পৃষ্ঠদেশে বেশ জমাট এবং মসৃণ থাকে। এই জন্য যখন বন্ধুর মানে এবড়ো খেবড়ো পর্বতের গা বেয়ে হিমবাহ নিচের দিকে নামে তখন সেই ঢালে নামার মুখে হিমবাহের গায়ে টান পড়ে। এর ফলে অনেক সময় চিড় বা ফাটলের সৃষ্টি হয়। হিমবাহের গায়ে যে এই চিড় বা ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস। হিমবাহ যখন প্রবাহিত হয় তখন এগুলি কখনো লম্বালম্বিভাবে থাকে, কখনো আড়াআড়িভাবেও থাকে এই ক্রেভাস। এবার জানবো বার্কশুন্ড সম্বন্ধে। বার্কশুন্ডটা কি? হিমবাহ যখন নিচের দিকে নামছে তখন অনেক সময় ওই বন্ধুর বা এবড়ো খেবড়ো পর্বতের যে খাঁজ কাটা গায়ে হিমবাহের মধ্যে ফাঁকের সৃষ্টি হয়। এই ফাঁককে বলা হয় বার্কশুন্ড। এই ক্রেভাস বা বার্কশুন্ড কিন্তু পর্বতারোহীদের জন্য খুবই বিপজ্জনক। বছরের অধিকাংশ সময় কিন্তু তুষারপাত হয়। আর এই তুষারপাতের জন্য এই যে ক্রেভাস আর বার্কশুন্ডের যে মুখগুলি
যে ফাঁকা থাকে, যে ফাটলের সৃষ্টি হয়, চিড় বা ফাটলের, আর যে হিমবাহের মধ্যে বার্গশুন্ডে মানে ফাঁকের যে সৃষ্টি হয়, তুষারপাতের ফলে ওই মুখগুলি, বার্গশুন্ড বা ক্রেভাসের মুখগুলি হালকা তুষারে ঢাকা থাকে। অনেক পর্বতারোহী এই ক্রেভাস আর বার্গশুন্ডের অবস্থান বুঝতে পারে না, তার জন্য এদের ওপর দিয়ে এগোতে থাকে। তার ফলে হিমবাহের গভীর ফাটলের মধ্যে তাদের দুর্ঘটনার শিকার হতে হয়। এই জন্য ক্রেভাস আর বার্গশুন্ড পর্বত আরোহীদের জন্য খুবই বিপজ্জনক। এরাই হলো ক্রেভাস আর বার্গশুন্ড। এই বার্গশুন্ড বা ক্রেভাস পার্বত্য বা উপত্যকা হিমবাহে দেখা যায়। পার্বত্য বা উপত্যকা হিমবাহ যখন নিচের দিকে নামার সময় হিমরেখা পেরোলে গলে গিয়ে নদীর সৃষ্টি হয়। হিমরেখাটা কি আমি একটু পরে বলছি, তার আগে এইগুলো পয়েন্টগুলো আমি আলোচনা করে দিই, তারপরে আমি হিমরেখা সম্বন্ধে আলোচনা করব। মানে এই হিমরেখাটা পেরোলে এই হিমবাহ গলে গিয়ে যে নদীর সৃষ্টি হয়। হিমবাহে গঙ্গোত্রী হিমবাহ, জেমু হিমবাহ, কারাকোরাম, সিয়াচেন হিমবাহ এগুলি হলো পার্বত্য বা উপত্যকা হিমবাহ। এটি হলো পার্বত্য বা উপত্যকা হিমবাহ। পর্বতের পাদদেশীয় হিমবাহ সম্বন্ধে জানব। হিমবাহ যখন পর্বতের গা বেয়ে নিচের দিকে এসে পর্বতের পাদদেশে জমা হয়, পাদদেশে হিমবাহ যখন থাকে তাকে তখন বলা হয় পর্বতের পাদদেশীয় হিমবাহ। উচ্চ অক্ষাংশে তীব্র ঠান্ডার জন্য পর্বতের পাদদেশের উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, তাই অসংখ্য পার্বত্য বা উপত্যকা হিমবাহ পর্বতে পাদদেশে এসে পাদদেশীয় হিমবাহের সৃষ্টি করে। আলাস্কার ম্যালাস্পিনা এটি হলো পর্বতের পাদদেশীয় হিমবাহের উদাহরণ। এইবার আমরা হিমরেখা সম্বন্ধে জানব। হিমরেখাটা হলো উঁচু পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে তুষারপাত হয়। পর্বতের গায়ে একটা সীমারেখা থাকে, সারা বছর ওই সীমারেখার ওপরের অংশে তুষার জমে থাকে, আর ওই সীমারেখার নিচে তুষার গলে জল হয়ে যায়। এই যে রেখাটি, এই রেখাটি হলো হিমরেখা। ধরো এটি একটি পর্বত, এই পর্বতের এরকম এই এতটা পর্যন্ত একটি রেখা আছে। এই রেখার ওপরে সারা বছর মানে সব সময় বলতে গেলে তুষার জমে থাকে, আর এই সীমারেখার নিচে তুষার গলে জল হয়ে থাকে। এই রেখাটিকে বলা হয় হিমরেখা। হিমরেখার এই ওপরের অংশটাকে চির তুষার ক্ষেত্র বলা হয়। এই যে এই এতটা পর্যন্ত এই অংশটাকে চির হয়, কারণ এখানে সবসময়ই তুষার জমে থাকে। এই হিমরেখার কিন্তু অবস্থানের পার্থক্য হয়। এই যে হিমরেখাটা এঁকেছি এটা হলো গ্রীষ্মকালীন হিমরেখা, এখানে সব সময় কিন্তু তুষার জমে থাকে। আর যখন শীতকাল হয় এই যে হিমরেখাটি তখন এই এতটা এখানে নেমে যায়। এটাকে বলা হয় গ্রীষ্মকালীন আর এটাকে বলা হয় শীতকালীন। শীতকালে ধরো প্রায় হিমরেখা 3700 মিটার পর্যন্ত নেমে আসে, আর গ্রীষ্মকালে তা প্রায় 4800 মিটার পর্যন্ত ওপরে উঠে যায়। এই জন্য হিমালয়ে হিমরেখার উচ্চতা 8800 মিটার। হিমরেখার উচ্চতা নির্ভর করে কয়েকগুলি বিষয়ের উপর, সেটা হলো অক্ষাংশের উপর, ভূমির ঢাল, ভূমির উচ্চতার ওপর, ঋতুর বৈচিত্র্যের ওপর, বায়ু প্রবাহের দিক থেকেও বায়ুর উচ্চতার ওপরও হিমরেখার উচ্চতা নির্ভর করে। এই কতগুলি বিষয়ের ওপর হিমরেখার উচ্চতা নির্ভর করে। এই জন্য মেরু অঞ্চলে হিমরেখা থেকে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে মানে 0 মিটার থেকে শুরু করে নাতিশীতোষ্ণ অঞ্চলে 2000 থেকে 2500 মিটার এবং ক্রান্তীয় অঞ্চলে 4000 থেকে 4500 মিটার পেরিয়ে নিরক্ষীয় অঞ্চলে 5500 মিটার উচ্চতায়ও পৌঁছে যায় এই হিমরেখা। এটি হলো হিমরেখা। জেনেছিলাম যে হিমশৈল, আর হিমশৈলটা কোথা থেকে কোন হিমবাহ থেকে পাওয়া যায়, সেটা হলো মহাদেশীয় হিমবাহ থেকে। তোমরা এটা জেনে রাখো, এটা শর্ট কোয়েশ্চেন হিসেবে থাকতে হবে। হিমশৈলটা অনেক সময় দেখা যায় যে মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল আকৃতির বরফের স্তূপ
আলাদা হয়ে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। সমুদ্রে ভাসমান যে বরফের স্তূপ ওটাকে বলা হয় হিমশৈল। হিমশৈল মাত্র 9 ভাগের 1 ভাগ কিন্তু ওপরে জলের ওপরে ভেসে থাকে, আর যে 9 ভাগ সেটা জলের নিচে থাকে। মানে ওপরে যে অংশটা শুধুমাত্র হিমশৈলের 9 ভাগের 1 অংশ ওপরে থাকে, আর বাকি অংশ কিন্তু জলের নিচে থাকে। এটা হলো হিমশৈল। আজকে আমি তোমাদের এই এতটা পর্যন্ত আলোচনা করলাম হিমবাহ সম্বন্ধে। এরপরে হিমবাহের কাজ সম্বন্ধে আলোচনা করব। আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা যদি এই আলোচনাটা বুঝতে পেরে থাকো তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের আলোচনা এটুকুই।